ও তো ডাইনির মতো, ও এরকম বুদ্ধি রাখে যে ওর বিরুদ্ধে লড়াই করা যাবে না, সে অজেয়। এবং সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে লড়াই করবার পরেও শেষ পর্যন্ত, রাজনৈতিক দলের লড়াইকে আমি ছোটো করছি না, তাদের অবদানকে ছোটো করছি না, সেই লড়াই করতে গিয়ে বেগম জিয়া যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন, তার জন্য আজকে তিনি যেরকম করে অসুস্থ অবস্থায় হাসপাতালের মধ্যে আছেন, সেগুলো ধরবার পরে আমি বলছি তারা কিন্তু বিজয়ের জায়গায় যেতে পারেননি। যখন ছাত্ররা এসছে সামনে, সবাই একসাথে হয়েছে, কর্মসূচি দিয়েছে একটার পর একটা, 40-45 দিনের মধ্যে শেখ হাসিনার মতো এত দুর্দান্ত ফ্যাসিবাদ শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। যে বাংলাদেশের ইতিহাস হলো ছাত্র আন্দোলনের ইতিহাস, এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ হবার জন্য যে আন্দোলন, পাকিস্তানে বসবাস করবার সময় ছাত্রদের তথা সাধারণ মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনের অগ্রভাগে অগ্রণী সেনানী ছিল এদেশের ছাত্র সমাজ। আজও আমি মনে করি নতুন করে যে ইতিহাস রচনা হয়েছে, বিশেষ করে গত বছর জুলাই আগস্টে একটা অনন্য ঘটনা, অভাবিতপূর্ব ঘটনা, আমি বলবো প্রায় উদাহরণ দেওয়ার মতো বিশ্বে এইরকম কম আছে, যে সরাসরি বুক চিতিয়ে বুকে গুলি নিয়ে জীবন দিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করবার ইতিহাস সম্ভবত পৃথিবীতে আর কোথাও নাই। এই জন্যেই ছাত্ররা এখন পর্যন্ত প্রাসঙ্গিক, এবং ছাত্রদের উপরে এই দেশের মানুষ আশা করে। বিষয়বস্তুটা নির্বাচন করা হয়েছে খুবই সুন্দর। আগামী ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত আপনারা কি মনে করেন? আবার একটা অভ্যুত্থান করবেন, আবার 24-এর মতো, জুলাই এবং আগস্টের মতো? প্রতি বছর কি একটা করে অভ্যুত্থান হবে? প্রতি বছর কি বিশাল বিশাল বিপ্লব হবে, পরিবর্তন করবেন? কিন্তু তারপরেও ছাত্র রাজনীতি আজকে প্রয়োজন। কেন? আমি আবারও সাঈদকে, মুগ্ধকে এবং আরও হাজার হাজার ছাত্র জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি এরকম খেয়াল করেছি, এই আন্দোলনটা যখন চলে, রাজপথে যখন রক্তের স্রোত তৈরি হওয়ার মতো হয়েছে, তখন তার মধ্যে থেকে একটা স্লোগান উঠেছে, আমরা এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ করতে চাই। আমার কাছে সবসময় মনে হয়, মানুষ যে আন্দোলন করে, মানুষ যাই করে, প্রতিটা মানুষই চায় প্রতি মুহূর্তে তার জীবনকে বদলাতে, জীবনকে আরও সুন্দর করতে, সুগম করতে, মধুর করতে, মসৃণ করতে, জীবনটা যেন উপভোগ্য হয়, জীবনটা যাতে চলতে পারি খুব ভালোভাবে, সবাই জীবনটা উপভোগ করতে পারি সবার সাথে মিলেমিশে। সে যে শামসুর রহমান কবিতা লিখেছেন না, জীবন সম্পর্কে বলেছেন, আমরা এমন বাগান চাই যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে, ঘাসের উপরে চিত হয়ে শুয়ে, পায়ের উপরে পা দুটো রেখে দিব্যি পা দুটো অকারণ নাড়বো মাঝে মাঝে। অর্থাৎ কোনো উদ্বেগ নেই, একটা বাগানের মতো আছে, ঘাস বিছানো আছে, তাতে অনেকগুলো ফুলের গাছ, তার মধ্যে শুয়ে আছি, পা দুটো দিব্যি নাড়ছি, খুবই উপভোগ করছি, আর যখনই চাইছি ফুলটাকে নিতে পারছি, তার গন্ধ শুকতে পারছি, তার সৌন্দর্য উপভোগ করতে পারছি। আমাদের জীবন কি এরকম? জীবন কখনই এত মসৃণ নয় যেরকম করে শামসুর রহমান বলেছেন। জীবনটা কঠিন, জীবন সংগ্রামের মধ্যে দিয়েই। মানুষ প্রথমে বনে জঙ্গলে ছিল, গুহায় থাকতো, কাঁচা মাংস খেত, ফলমূল খেত, রান্না করতে যেত না। সেই মানুষ এখন চাঁদ জয় করবার পরে মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। এটা তো বিরাট একটা সংগ্রামের মধ্যে দিয়েই হয়েছে। অতএব আমি শামসুর রহমানের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করছি, কিন্তু নিশ্চিতভাবে সেই রকম আনন্দের মধ্যে দিয়ে সমুদ্রের মধ্যে নাইতে নাইতে গোসল করতে করতে সেই জায়গায় চলে যেতে পারবো, এরকম নয়। আজও আমাদের সামনে সেই ধরনের চ্যালেঞ্জ আছে। আমরা যখন চ্যালেঞ্জটা বুঝবো, তখনই বুঝবো আমাদের দেশের ছাত্রদের কি করা উচিত। দেখেন, অনেক পরিবর্তন হয়েছে দেশের, রাজনীতির গুণগত মাত্রা বৃদ্ধি পেয়েছে। আগে এরকম ছিল, দুজন নেত্রী ছিলেন, শেখ হাসিনা, খালেদা জিয়া, কেউ কাউকে দেখতে পারতো না, কেউ কারো চোখে চোখ রেখে কথা বলতো না, কেউ কাউকে কোনোদিন জিজ্ঞেস করেনি ভালো আছেন, শরীর কেমন, না, বরঞ্চ একজন আরেকদিকে তাকাবা মাত্র মনে করেছেন চোখে চোখ রাখা যাবে না, তারপরে অন্যদিকে তাকিয়ে থেকেছেন।
যখন দুইজনই সংসদে জিতে গেলেন, একই সংসদে বসবেন, আসনটা দুইজনের পাশাপাশি ছিল। এখানে যেরকম আছে না, মাঠ দিয়ে চলবার পর এদিকে বসছেন ওদিকে বসছেন, ঘুরে একটা রেইনবোর মতো করে সিট করা হয়েছে, পাশাপাশি দুইজন ছিলেন। কিন্তু তারা দুইজন যখন জিতেছেন তখন তারা বলেছেন আমরা দুজন দুই কোণায় বসবো, যাতে কেউ কারো দিকে তাকাতে না হয়, এবং তাই করা হয়েছে। অথচ সেই দেশে এইবার দেখলেন 7 মাস 8 মাস ধরে এতগুলো পার্টি, যাদের অনেকে এক পার্টি আর এক পার্টিকে দুই চক্ষে দেখতে পারে না, তারা পাশাপাশি বসেছে, কথা বলেছে, একেবারে বিপরীত ধর্মী চিন্তাভাবনা, কীভাবে দেশে গণতন্ত্র নির্মাণ করা যায়, কিভাবে ফ্যাসিবাদ যেন না আসে তার পথ তৈরি করা যায়, কিভাবে জীবনকে ভালো করা যায়, রাজনীতিকে সুন্দর করা যায়, সেই লক্ষ্যে আলোচনা চালিয়েছেন 7 থেকে 8 মাস। এবং শেষ পর্যন্ত হয়তো তারপরে অনেক কিছুই বাকি আছে যা করার কথা ছিল, করা হয়নি, হয়তো এরকম হয়েছে যে অনেকগুলো ব্যাপারে ভালো করে স্পষ্ট হয়নি, কিন্তু তারপরেও তারা সবাই মিলে একটা জুলাই সনদ তৈরি করতে পেরেছেন। এই সনদ তৈরি হওয়ার পরেও কি আমরা নিষ্কণ্টক হয়েছি? যদি নিষ্কণ্টকই হতাম তাহলে তো হাদি এখন এভাবে কেয়ারে শুয়ে থাকতো না। যদি নিষ্কণ্টক হতাম তাহলে এর মধ্যেই যে আরও অনেকেই মারা গেছে, তাদের জীবন যেত না। তার মানে আমরা যতই ভালো কথা বলি, যতই ভালো আকাঙ্ক্ষা করি, সেটা যদি নিজেরা নির্মাণ করতে না পারি, সেই পথ তৈরি করতে না পারি, সেই সুন্দর বাগান নিজেরা নির্মাণ করতে না পারি, তাহলে বাগানের সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয়। সাথীরা এবং বন্ধুরা, এই জায়গাতেই আমি আপনাদের কাছে সবচেয়ে বড় করে প্রশ্ন করতে চাই, পিআর হবে কি হবে না? দেশের জন্য পিআর কি ভালো নাকি বন্ধ? সংসদের ব্যবস্থার মধ্যে একটা কক্ষ থাকবে নাকি দুটো কক্ষ হওয়া উচিত? নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ, ভালো কি বন্ধ? এই প্রশ্নের জবাব অথবা এর উপরে আলোচনা করবার জন্য গ্রামের কোনো কৃষককে ডাকবেন আপনি? ওই কারখানার মধ্যে যে শ্রমিক আছে তাদেরকে ডাকবেন? আপনি তো শিক্ষিত মানুষকেই ডাকবেন, যারা প্রতিনিয়ত এই জ্ঞানের বাগানে চর্চা করছে, যারা প্রতিনিয়ত জ্ঞানকে আহরণ করার চেষ্টা করছে। এবং সেটা যদি দেখেন সবচাইতে তার জন্য সংগঠিত শক্তি হচ্ছে ছাত্ররা, তাই তো? একটা যুব সংগঠনের কথা ভাবেন, তারা ডাকলেই একসাথে হতে পারে না। যদি এমনকি কৃষককে ডাকেন, তারাও একজন একই জায়গায় থাকেন, নিজেদের জীবন নিয়ে এত বেশি সংগ্রামে ব্যস্ত, তারা একসাথে হতে পারেন না। এই জন্যেই আমাদের দেশে এখন পর্যন্ত ছাত্ররা হচ্ছে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের ভ্যানগার্ড বা অগ্রণী বাহিনী, তাদের উপরেই সব কিছু নির্ভর করে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের দেশের শিক্ষার মান এখন নষ্ট হয়ে গেছে। একসময় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ছিল প্রাচ্যের অক্সফোর্ড। তখন আমরা কি করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলে সেটা সারা দেশের মানুষ শুনত। যেমন এখন অক্সফোর্ড, কেমব্রিজ কিংবা হার্ভার্ড যে কথা বলে, জ্ঞানের জগতে যে তত্ত্ব দেয়, সেটা সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে। আমরা যেমন বলি, ধরুন সমাজতন্ত্র একসময় মনে হতো যে এটাই হচ্ছে কল্যাণের দিক, এটাই হচ্ছে মুক্তির পথ। কিন্তু সমাজতন্ত্র রাশিয়া এবং পূর্ব পশ্চিম ইউরোপে যখন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে, তখন সেখানে কল্যাণ রাষ্ট্রের ভাবনা নিয়ে এসছেন। সেটাও অক্সফোর্ডের শিক্ষার্থীরা, অক্সফোর্ডের শিক্ষকরা। গলব্রেথ ছিলেন সবচাইতে তার পথিকৃৎ। আর এখন পর্যন্ত লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সারা পৃথিবীকে কল্যাণ রাষ্ট্র কীভাবে নির্মিত হয় সে সম্পর্কে জ্ঞান দেয়। এরকম করে একটা বাজেট করবেন, সেই বাজেটে সমস্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন কেমনে করা যায়, তার কল্যাণ কীভাবে নিশ্চিত করা যায়, কোন পথে গেলে বাজেট ভালো হবে সে সম্পর্কে ধারণা তারাই দিতে পারে। আমাদের দেশে ওটা হতে পারত। আমাদের দেশে সংস্কার নিয়ে যতগুলো বিতর্ক হচ্ছে, সেই বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় মত রাখতে পারত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চাই বন্ধ। 15 বছরে শেখ হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিবাদ আমাদের দেশের জ্ঞান চর্চার পথ সম্পূর্ণভাবে রুদ্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। তিনি নিজের কৃতিত্ব নেবার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকে বলতেন যে এত কম পাস করে কেন? বলে ভালো লেখা না, তাই ভালো না লিখলেও বাদ দিয়ে দেন। বলে এটা কি কোনো কাজ হবে? আমি দেখতে চাই যে আমার এখানে লেখাপড়া ভালো হচ্ছে, রেজাল্ট ভালো করছে ছাত্ররা, অতএব মার্ক বেশি দিয়ে তাদেরকে পাশ করে দেওয়া হোক। এটা কোনো গল্প নয়, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেন, বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেন। এইটা করে জ্ঞান চর্চা নষ্ট করেছে, গবেষণা বন্ধ করেছে, জ্ঞানকে প্রসারিত করবার পথ বন্ধ করেছে, এবং সারা বাংলাদেশ জুড়ে কেবল স্থাবকতা, চামচামি, নষ্টামি করা শিখেছে শিক্ষার্থীদের এবং অন্যান্যদের। দেখেন, আবারও যখন এই পরিস্থিতি 15 বছর ধরে চলছে, মানুষ হতাশ। ভাই, শেখ হাসিনাকে কিছু করতে পারবেন আপনি? ও তো ডাইনির মতো, ও এরকম বুদ্ধি রাখে যে ওর বিরুদ্ধে লড়াই করা যাবে না, সে অজেয়। এবং সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে লড়াই করবার পরেও শেষ পর্যন্ত
রাজনৈতিক দলের লড়াইকে আমি ছোট করছি না, তাদের অবদানকে ছোট করছি না। সেই লড়াই করতে গিয়ে বেগম জিয়া যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন, তার জন্য আজকে তিনি যেরকম করে অসুস্থ অবস্থায় হাসপাতালের মধ্যে আছেন, সেগুলো ধরবার পরে আমি বলছি তারা কিন্তু বিজয়ের জায়গায় যেতে পারেননি। যখন ছাত্ররা এসছে সামনে, সবাই একসাথে হয়েছে, কর্মসূচি দিয়েছে, একটার পর একটা 40-45 দিনের মধ্যে শেখ হাসিনার মতো এত দুর্দান্ত ফ্যাসিবাদ শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। সেই জন্যই ছাত্রদের কাছে এই দেশের, এই জাতির খুবই দায়, সবাই তাদেরকে সম্মান করে। শিক্ষকদের যে, ছাত্রদের যে সম্মান গত 15 বছরে প্রায় নস্যাৎ হয়ে যাচ্ছিল। সবাই মনে করছিল ছাত্ররা সব ধান্দাবাজ, এরা এখন খুব ব্যক্তিগত চিন্তায় ব্যস্ত, ব্যক্তি স্বার্থের কথা ভাবে, এরা সমষ্টি স্বার্থের কথা ভাবে না, গরিব বাপ্পার কথা ভাবে না, ভাই বোনের কথা বলে না। কিন্তু ওই আন্দোলন প্রমাণ করলো ছাত্ররা ছাত্রই আছে, শিক্ষার্থী আছে, জ্ঞানের দিশারি আছে, এবং তারাই জনগণের কল্যাণের জন্য জীবন দিতে পারে। যদি ভালো কিছু করতে পারে তাহলে তারাই আমাদেরকে মুক্তির পথ দেখাতে পারত। বন্ধুগণ, আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর সমালোচনা করার জন্য দাঁড়িয়ে, কিন্তু রাজনীতি এরকম একটা জিনিস, জ্ঞান চর্চা এরকম একটা জিনিস যে আপনি যেটাকে সত্য বলবেন সেটাই যে সত্য হবে তা নয়, বরঞ্চ আপনি যে সত্য বলছেন তার বাইরে আর একটা প্রতিপাদ্য জানবার পরেই আপনি দুটোর রিয়াকশনের মধ্যে দিয়ে জানবে সত্য কোনটা। সারা পৃথিবীর মানুষ মনে করতো পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে। কোপার্নিকাস বললেন না, তা নয়, বরঞ্চ উল্টোটা, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। তিনি তখন একলা। জানেন সবাই, এই কথা বলবার কারণে, আরও অন্যান্য আন্দোলন করবার কারণে কোপার্নিকাসের ফাঁসি হয়েছিল, গ্যালিলিওর ফাঁসি হয়েছিল। কিন্তু সত্য যেটা, সেটাই সত্য, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, তাই তারা জিতেছিলেন। তো এইখানে হলো সেরকমভাবেই আমি একটা কথা বলতে চাই, তা হচ্ছে এই যে অসাধারণ ধারণা, মানুষ কি মনে করেছিল, দুটো দল পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, লড়াই করে দেশের রাজনীতি নষ্ট করে দিয়েছে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।